লন্ডনে থাকতে জাস্ট আউট অফ কিউরিওসিটি আমি প্যারেন্টিংয়ের উপরে কোর্স করেছিলাম। ওখানে আপনার প্রফেশনাল কোর্স আছে, এবং ইংল্যান্ডে প্যারেন্টিংয়ের উপরে যারা খুব ভালো কোর্স নেন তার ভিতরে একটা হচ্ছে ডক্টর আব্দুল বারী। উনি বাংলাদেশি অরিজিন, এখানে 80s ওখানে চলে গেছেন। আপনার এখানে এয়ারফোর্স অফিসার ছিলেন, তারপরে ওখানে পিএইচডি করে শিক্ষকতায় প্রফেশনে ছিলেন। এবং আপনারা জানেন যে 2014-তে সম্ভবত ইংল্যান্ডে অলিম্পিক হয়। এই অলিম্পিক কমিটিতে মানে শুধু বাংলাদেশি বললে হবে না, মানে ধরেন মানে মাইনরিটি কমিউনিটির ভিতরে একমাত্র সম্ভবত সদস্য ছিলেন ডক্টর আব্দুল বারী। তো উনি খুব প্রমিনেন্ট মানুষ, ওখানে রানীর পক্ষ থেকে পুরস্কারও পেয়েছেন অনেকবার। তো আজকে যেহেতু আপনারা গার্ডিয়ান হিসাবে এসছেন, এবং আমি নিজে ইংল্যান্ডে স্কুলে কলেজে চাকরি করেছি, যে কথাগুলো প্রায় বলি বিভিন্ন জায়গাতে, তো কাজ করার সুবাদে আমার কিছু সামান্য অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা, যদি কোনো কাজে লাগে আর কি। আর যেহেতু আমি তথাকথিত ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছি বাংলাদেশের, এবং এগুলোতে পড়েও যে কাউকে কোনো কিছু শিখি নাই, এবং কোনো টিচারের প্রতি আমার কোনো কৃতজ্ঞতা নাই। এই কারণে বাংলাদেশে কোনো টিচার নাই যাকে আমার ন্যূনতম কোনো কৃতজ্ঞতা আছে। আমি মনেই করি না আমি কিছু শিখছি কারো কাছ থেকে। এখন আমার মনে হয় না যে আপনাদের বাস্তবতা হতে ডিফারেন্ট হতে পারে, যে আপনাদের হয়তো অনেক ভালো ভালো শিক্ষককে পাইছেন। আমার স্কুলের টিচারদেরকে আমি, আপনাদের মনে থাকার কথা, আমাদের জেনারেশনে বিটিভিতে শিক্ষাঙ্গন একটা প্রোগ্রাম হতো সকালবেলা। তো আমার টিচারকে দেখতাম ক্লাসে এসে গল্পগুজব করতেছে, পড়ায় না, কিন্তু বিটিভিতে গিয়ে এত সুন্দর করে বাংলা পড়ায়, এত সুন্দর করে ইংরেজি পড়ায়, অঙ্ক করায়, কিন্তু ক্লাসে আসলে মনে হয় যে বোবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, পুরো প্রতিবন্ধী শিক্ষক। কোনো নড়াচড়া নাই, সে বাংলাও জানে না, ইংরেজিও জানে না, অঙ্কও জানে না, কিন্তু টেলিভিশনে গিয়ে পড়াইতেছে। এখন এইটা আমি তখন তো বুঝি নাই যে আসলে ক্লাসে আসলে সে কেন প্রতিবন্ধী হয়ে যায়, আর টেলিভিশনে গেলে পরে সে কেন এত সুন্দর করে পড়ায়। এটার কারণ হচ্ছে কোচিং বিজনেস, যেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। আমরা ধরেন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ছিলাম, 94, 5, 6 এর সময়ের কথা বলছি। সেই সময়গুলোতে তিনি 2-3 লক্ষ টাকা ইনকাম করতেন। তাহলে আপনি এটা যদি আজকের ইনফ্লেশনের হিসাব করেন, এটা কয়েক কোটি টাকা মাসে। অথচ এবং প্রত্যেকটা ক্লাসগুলোতে এই তথাকথিত ভালো টিচারদের দালাল স্টুডেন্ট ছিল। এরা হইল খ্যাপ মারতো, খ্যাপ মারা বোঝেন, মুরগি ধরতো। গ্রামে যদি কেউ বড় হয়ে থাকে না, আদার দেয় না মুরগি ধরার জন্য, যে আপনি জবাই করবেন, এই আয় 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 টিক 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 করে করে, এই যে গম দেয়, ধান দিয়ে দিয়ে তারপরে যে মুরগি ধরে। তো প্রত্যেক ক্লাসে এই সকল টিচারদের দালাল স্টুডেন্ট আছে, এরা হলো ওই ক্লাসে আদার ধরে। তো আমারও মানে সে 1,500 টাকা লাগতো মাসে আপনার, তো 500 টাকা ওই স্টুডেন্ট পাইতো। তো এই দালালদেরও কারো কারো আমাদের বন্ধুবান্ধবের 5-7 হাজার টাকা মাসে ইনকাম হইতো এই মুরগি ধইরা, খ্যাপ ধইরা। তাহলে এই যে তথাকথিত ভালো স্কুল কলেজ, এবং যেগুলোতে ভর্তি করানোর জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কী পরিমাণ প্রেশার দেন চিন্তা করেন। মানে ওরা আসলে কি শেখে ওইসব স্কুল কলেজে গিয়ে? কিছুই শেখে না। আমি ঢাকা কলেজে পড়ছি, আমি আসলে কয়দিন ক্লাস করছি? আমি তখন বাম রাজনীতি করতাম, এগুলো করছি, এগুলো করে করে সময় কাটাইতাম আর কি। 4-5 দিন হয়তো, 5-7 দিন হয়তো আপনার ক্লাস করেছি আর কি। তাহলে আমি তখন মনে হইতো যে আরে কত স্বাধীন, কে ক্লাস করে। স্কুল বাঙ্ক করার ভিতরে দেখবেন, স্কুল ফাঁকি দেওয়ার ভিতরে কিন্তু একটা প্রাউড আছে। স্টুডেন্টরা যারা ছোটোবেলায় বয়সের একটা খুব আছে যে আমি আজকে স্কুল ফাঁকি দিছি, পিছনের দরজা জানলা টপকায়া ব্যাগ ট্যাগ সহ পালায় গেছি, এটা কিন্তু একটা গর্বের ব্যাপার। আজকে কে কোনভাবে পালাইছে এটা কিন্তু বিকালের সন্ধ্যায় আমরা বেশ গল্প করে আলোচনা করতাম। কিন্তু আজকে তো বুঝতেছি যে আসলে পালাইতে আমি পারলাম কেন। এটা ওই প্রতিষ্ঠানের ফেইলিউর না, ব্যর্থতা না, যে আমাকে সে কেন স্কুলে রাখতে পারলো না। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে, অন্য ডিপার্টমেন্টে আমি এমন টিচারের কথাও জানি যেই টিচার কখনো কোনো দিন আপনার রোল কল করতেন না। ওটা খাতাটা টেবিলে রাখা থাকতো, ছেলে মেয়েদেরকে বলা ছিল তোমরা তোমাদের মতো করে প্রেজেন্স দিয়ে যাবা। কিন্তু ওই টিচারের ক্লাসে শেখার জন্য আমরাও বাইরের ডিপার্টমেন্ট থেকে গিয়ে পিছনে বসে থাকতাম। উপচে পড়া ভিড় হইতো আর কি টিচারের ক্লাসগুলোতে, ক্লাসে যাবার জন্য ছেলে মেয়েদের। তাহলে কোনো টিচার যদি আসলে পড়াতে জানেন, তার কি আসলে ব্যাট দিয়া ছেলে মেয়েদেরকে শাসন করা লাগে? সে আদর করেই তো আসলে ছেলে মেয়েদেরকে ধরে রাখতে পারবে। তো সেই বাস্তবতাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে বাবা মায়েরা
মানে বাবা মায়েদেরকে আসলে বেশি এডুকেটেড হওয়া দরকার, শেখা দরকার। এডুকেটেড মানে আমি লেখাপড়ার সেন্সে না, মানে লাইফ সেন্সে বলছি আর কি, যে আপনাদেরকে বেশি সচেতন হওয়া দরকার যে আসলে আপনার ছেলে মেয়ে কী পড়ছে, কী পড়া দরকার, কী পড়া দরকার না। আপনারা দেখবেন আপনাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সময় আমরা দেখেছি এগুলো, যে একটা ছেলে মেয়ের বিশ্রাম একটা জিনিস যে তার দরকার, তার যে একটু খেলতে যাওয়া দরকার, এইটা কোনো বাবা মার মধ্যে এটা ওয়ার্ক করে না। আপনারা ক্লাস থেকে আসছে, আবার কোচিংয়ে পাঠান, আবার টিচারের কাছে পাঠান, আবার হুজুর আসতেছে, আবার মক্তব, আবার হোমওয়ার্ক করো, মানে এই যে কন্টিনিউয়াসলি এই যে প্রেশারটা দেন, এটা করতে করতে কি হয়েছে জানেন, আমাদের ছেলেমেয়েরা কিন্তু চিন্তায় ভোতা হয়ে গেছে, একদম অ্যাবসলিউট ভোতা। দেখবেন এই যে বই পুস্তক নিয়ে যে হাঁটে, ওর হাঁটার স্টাইলে দেখবেন কেমন ল্যাবড়া থ্যাবড়া হয়ে হাঁটে, ডানে বামে মনে হয় যে ক্যাটওয়াক করতেছে, ডাইনে যায় না, পিছনে যায় না, এই মনে রিক্সা নিচে পড়বো, এই মনে ফুটপাতে পড়ে গেলো, এই মনে ড্রেনে পড়ে যাইবো, এই ডাইনে যাস, ওরা দেখবেন খালি ধরে রাখা লাগে। আপনারা দেখবেন আমি বাবা মাদেরকে দেখি তো এই ডান দিয়ে থাকতে, এই পড়ে গেলো। আরে 9-10-এ পড়ে ও পড়ে গেলে পড়ে যাক না। 9-10-এ পড়া ছেলে মেয়েদেরকে আপনি এইভাবে যদি কন্টিনিউয়াসলি মানে পুশ করতে থাকেন, ও বড় হবে কবে? ওকে তো আপনাকে একা চলতে দিতে হবে। তো আমার মনে আছে ওই যে প্যারেন্টিংয়ের কোর্সের ভিতরে টাফ লাভ বলে একটা কথা আমাদেরকে শিখাইছে। টাফ লাভ, যে আপনি ভালোবাসবেন কিন্তু সেই ভালোবাসাটা টাফ হইতে হবে। ছেলে মেয়েদেরকে যদি আপনারা কাচুমচু করে মানে কুতকুতি দিয়ে ভালোবাসেন, এই ভালোবাসা আপনাদের জন্য অভিশাপ বয়ে নিয়ে আসবে, এটা ওয়ার্ক করবে না। এবং দেখেছি আপনার বাইরে যে ছেলে মেয়েদেরকে, আপনারা হয়তো জানেন যে বিল গেটসের, স্টিভ জবসের ইন্টারভিউ যদি পড়েন পুরাতন আমলের, দেখবেন সেখানে তারা বলছে তাদের ছেলে মেয়েদেরকে তারা স্কুলে পাঠায় না। আপনার স্টিভ জবসের ওয়াইফ, এবং বলেছে তার চতুর্পাশে 5-10 কিলোমিটারের ভিতরে কোনো ডিভাইস নাই। যেই লোক সারা দুনিয়ার মানুষকে ডিভাইসে আসক্ত করেছে, তার বাসা বাড়িতে কোনো ডিভাইস নাই, কোনো মোবাইল নাই, কম্পিউটার নাই, ল্যাপটপ, আইপ্যাড, কিছু নাই। তাহলে বুঝা দেখেন তো সিচুয়েশনটা কি, যে আপনার আমার ছেলে মেয়েকে সে ডিভাইস বিক্রি করে, সে ফোন বিক্রি করে, কম্পিউটার বিক্রি করে, ল্যাপটপ বিক্রি করতেছে, কিন্তু তার ছেলে মেয়েদেরকে সে তার এই ডিভাইসের আশেপাশে দিয়েও সে তাদেরকে হাঁটতে দেয় না। তার ড্রাইভারকে বলে দেওয়া আছে তার গাড়িতে কোনো জায়গায় কোনো ডিভাইস থাকতে পারবে না, অ্যাবসলিউটলি। তাহলে সেই রিয়েলিটিটার ভিতরে সে কেন তার ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে? আর আমরা দেখতে পাচ্ছি এখন প্রাইমারি স্কুল, হাই স্কুল, রাস্তায় হাঁটার সময় প্রত্যেক ছেলেমেয়ের হাতে আপনারা ডিভাইস কিনে দিয়েছেন। তাহলে কেন আপনাকে ডিভাইস কিনে দিতে হইল? কেন তার মোবাইল দরকার? মোবাইল দরকার কেন বললে যে হ্যাঁ কোথায় যায় না যায় একটু খোঁজখবর রাখা লাগে, এই সে হ্যান ত্যান। তো ভাই আমরা বড় হই নেই মোবাইল ছাড়া, আমগরে কে খোঁজখবর রাখছে? আমরা কই হারাই গেছিলাম? বরং মোবাইল থাকার কারণে তো আরও পাওয়া যায় না। আপনি ফোন দিলে ম্যাক্সিমাম টাইম তারে পাইবেন না, কারণ সেই ফেসবুক দেখতেছে, ইউটিউব দেখতেছে, আর সে চিন্তা করতেছে আম্মা খালি ফোন দেয়, বিরক্তিকর, খালি ফোন দেয়, কোনো কাজ নাই, কই যাই কী করি, মানে খালি আমাকে প্যারা দিতেছে। তাহলে আপনি মোবাইল দিয়ে কি আসলে তাকে পাইতেছেন, না তাকে আসলে হারায় ফেলছেন? আপনি তাকে মোবাইলটা দিয়ে কিন্তু অন্য একটা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, যেই দুনিয়াতে আবার সে মাকে দেখে না, বাবাকে দেখে না। এটা কিন্তু ডিফারেন্ট ওয়ার্ল্ড, এটা আসক্তির জমানা, সে মাদকাসক্তর মতো হয়ে গেছে। তাহলে একটা সার্টেন টাইমের পরে স্কুল কলেজ সবাইকে বাবা মা সহ মিলে এইটা আলোচনাটা করতে হবে যে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে, এবং এই ফেনোমেনাটা শুধু এখানে না সারা দুনিয়াতে আছে, যে এই মোবাইল আসক্তি, ডিভাইস আসক্তি কিভাবে আপনার পুরো ছেলে মেয়েদের ভিতরে ক্রিয়েটিভিটি নষ্ট করে দিয়েছে, সৃজনশীলতা নষ্ট করে দিয়েছে, রেজাল্ট খারাপ হচ্ছে, আবিষ্কার হচ্ছে না। এই জন্য পুরো পশ্চিমা বিশ্ব দেখেন কি পরিমাণ হাইলি স্কিল মাইগ্রেন্ট এই দুনিয়া থেকে নিতে হচ্ছে, পূর্বের দেশগুলো থেকে, এশিয়ার দেশ থেকে, আফ্রিকার দেশ থেকে নিতে হচ্ছে। কারণ পশ্চিমের দেশগুলোতে ছেলেমেয়েরা এত বেশি আসক্ত হয়ে গেছে, তারা লেখাপড়া করছে না, বই পড়ছে না। আমাদের সময় আমরা দেখেছি যে আপনার মানে লন্ডনের আন্ডারগ্রাউন্ডে টিউবে দাঁড়ানো যায় না, এরকম অবস্থায় দেখবেন এক হাতে হ্যান্ডেল ধরে আর এক হাতে বই পড়ছে, ঘন্টা পর ঘন্টা পড়ছে, মোটা মোটা এরকম বই। বাংলাদেশে উপন্যাস তো অনেক ছোট, হুমায়ুন আহমেদের উপন্যাস 150 পৃষ্ঠা 200 পৃষ্ঠা, ইউরোপ আমেরিকাতে উপন্যাস 700 পৃষ্ঠা 1200 পৃষ্ঠার উপন্যাস আছে, সেই নোভেল পড়ছে ওখানে দাঁড়ায়। তাহলে সেই পড়ার আসক্তিটা আসবে কোত্থেকে? আমাদের বাবা মারাও তো পড়েন না। আপনারা বুকে হাত দিয়ে চিন্তা করেন তো যে আপনি গত 6 মাসে 8 মাসে 10টা বই পড়েছেন কিনা? আপনারা কি আসলে অনেক বয়স হয়ে গেছে? আপনারা যারা এখানে আছেন, আপনাদের কি পড়ার বয়স নাই মনে করছেন? তাহলে আপনার মধ্যে যদি পড়ার বয়স তৈরি না হয়, পড়ার প্রয়োজনীয়তা আপনি বোধ না করেন, আপনার ছেলে মেয়ে কীভাবে পড়বে?
আমার মনে আছে আমার ছোটোবেলায় আমার বাবাও যেহেতু বাম রাজনীতি করতো, আমার চাচা, আমরা সবাই বাম রাজনীতি করতাম। আমরা খাওয়ার টেবিলে বসে মার্কস নিয়ে আলোচনা করতাম। আজকে পত্রিকায় কী পড়ছো, কোন কলামটা পড়ছো, কী ভালো লাগছে, কী ভালো লাগে নাই, কেন একমত না, এই নিয়ে ব্যাপক ঝগড়াঝাটি হতো। আম্মা তো প্রচণ্ড বিরক্ত যে 1 ঘন্টা দূরে বাপ্পুতে খাইতেছে, এদের খাওয়াও শেষ হয় না, আমি থালাবাটিও বুঝতে পারতেছি না, বিশ্রামেও যাইতে পারতেছি। তো এই লেভেলের প্র্যাকটিসগুলো তো আপনাদের মধ্যে আছে কি না? অধিকাংশ ফ্যামিলিতে বাপমারা ছেলেমেয়েরা এখন আলাদা খাচ্ছে। ছেলের রুমে ফিশ অ্যান্ড চিপস খাইতেছে, মেয়ের রুমে গিয়ে খাবার নিয়ে খাইতেছে, নুডলস বানায় খাইতেছে, বাবার টাইমে খাইতেছে, মায়ের টাইমে খাইতেছে, এবং আপনারা এটা অ্যালাউ করছেন।